মেঘ তার অবাধ্য নেত্রপল্লব নিয়ন্ত্রণ করতে পারে না। সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে, গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী। আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল। তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায়। কোনো নারীর সংস্পর্শে সে কখনোই আসেনি, তাই তার মধ্যে এক প্রকার জড়তা কাজ করে। আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার হাত আমার কারণে পুড়ে গিয়েছে, তাই সেই জায়গায় ঔষধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে তোমার রুমে এসেছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে, যদিও তা সুখের হাসি নয়, বরং এক রাশ অভিমান, অভিযোগ আর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে। আদ্রিয়ান সব কিছুর দায়িত্ব পালন করে, কিন্তু সে শুধু উদাসীন মেঘের প্রতি। মেঘ যে তার সর্বস্ব উজাড় করে তাকে ভালোবেসেছে, তার জন্য 7টা বছর অপেক্ষা করেছে, তার ভালোবাসা আর অপেক্ষার মূল্য কি সে দিয়েছে? এটা কি আদ্রিয়ানের দায়িত্ব ছিল না? মেঘ শান্ত স্বরে আদ্রিয়ানকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যিই সব দায়িত্ব পালন করেন? মেঘের কণ্ঠে লুকিয়ে থাকা এক কষ্ট ছিল যা আদ্রিয়ান উপলব্ধি করতে পারে, কিন্তু সেই কষ্টের কারণ যে তার জানা নেই। তবে আদ্রিয়ান নিঃসংকোচে মেঘের প্রশ্নের উত্তর দেয়, অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি। কিন্তু হঠাৎ এমন করে প্রশ্ন করলে কেন তুমি, মেঘ? কি এমন দায়িত্ব আছে যা এই আদ্রিয়ান রেদোয়ান পালন করেনি? আদ্রিয়ানের কথা শুনিয়ে মেঘ মনে মনে বলে, আপনার সকল দায়িত্ব, ভালোবাসা শুধু জিয়ার প্রতি। ও আপনার প্রেমিকা, আর আমি বউ হয়েও কখনো আপনার ভালোবাসা তো বহু দূরের কথা, দায়িত্বও হতে পারলাম না। কি অদ্ভুত বিষয়, তাই না? এই পৃথিবীতে প্রত্যেকে ভীষণ স্বার্থপর, শুধু মেয়েকি বোকার মতন নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল। যে ভালোবাসার নেই কোনো পূর্ণতা, শুধু আছে অপেক্ষা আর যন্ত্রণা। মেঘের আনমনে ভাবনার মাঝে হঠাৎ আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয়। আদ্রিয়ান বলে ওঠে, ডান মেঘ, তোমার হাতে মলম লাগানো হয়ে গেছে, এখন আর ব্যথা করবে না, পোড়া জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। মেঘ তার হাতের কবজির কাছে পোড়া জায়গাটা দেখে, এরপর আদ্রিয়ানকে বলে, আপনার দায়িত্ব শেষ আদ্রিয়ান স্যার। অবশ্যই, তবে এখন চলে যান রুম থেকে, আমি ঘুমাবো। ওকে, তুমি ঘুমাও মেঘ, আমি রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে মেঘের রুম থেকে বের হয়ে যায়। মেঘ দরজা শব্দ করে বন্ধ করে দেয়। এরপর সে আবার তার বিছানায় শুয়ে পড়ে। তবে এখন মেঘের চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগে চোখ জুড়ে ঘুম ছিল, হঠাৎ এখন তা উধাও হয়ে গেছে। মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই তার নজর যায় তার পোড়া কবজিটার দিকে। সেখানে সাদা রঙের মলম লাগানো, যা একটু আগে আদ্রিয়ান দিয়ে গেছে। মেঘ বলে, ব্যথাও আপনি দেবেন আর ব্যথার জায়গায় মলমও আপনি দেবেন? বাহ আদ্রিয়ান রেদোয়ান, কি দারুণ পরিকল্পনা আপনার। সত্যি আপনি অনেক বড় মাপের একজন ডক্টর। মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে, না নিজের মনের দুঃখের জন্য, তা বোঝা গেল না। একটু পর মেঘের চোখে ঘুম চলে আসে। মেঘ ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9:30। জানালা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করছে। আবিহা পিটপিট করে চোখ খুলে তাকায়। কাল সারা দিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দুমাত্র সুযোগ হয়নি তার। রাতে শরীর ভীষণ ক্লান্ত থাকায় চোখ জুড়ে ঘুম চলে আসে তার। খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়ে আবিহা। আবিহা তার চোখের ওপর রোদের কিরণ অনুভব করে। সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায়। বাড়ির নতুন বউ এখন সে। এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। সময় দেখার উদ্দেশ্যে বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশ ফিরে তাকায় সে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে কারোর বাহু ডোরে সে বন্দি। খুব শক্ত করে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে কেউ। আবিহা যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তাকায়, তার চোখ মুখ জুড়ে প্রশান্তির ছায়া বয়ে যায়। তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার স্বামী করণ। করণের ঘুমন্ত মুখ অবলোকন করে আবিহা। ঘুমন্ত অবস্থায় করণকে ভীষণ সুন্দর লাগছে। যদিও করণ যথেষ্ট সুদর্শন, তাকে সবসময় সুন্দর লাগে। করণকে প্রথম দেখে আবিহার ছবিতে, যেটা তার বাবা তাকে দিয়েছিল। প্রথম দেখায় করণের প্রেমে পড়ে যায়।
অষ্টাদশী আবিহার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকে, আর সেই শেষ। এরপর আবিহার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে কিনা, আবিহা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে উত্তর দেয় সে রাজি, কারণ সে চায় এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনে বাস্তব হিসাবে ধরা দেয়। তার চোখের অসীম মায়ায় সে হারিয়ে যেতে চায়। তার শরীর সহ মন ছোঁয়ার বৈধতা শুধুমাত্র এই লোকটিকে দিতে চায়। প্রথমবার যখন কারণ আবিহাকে দেখতে আসে, তখন আবিহা ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে। ঘুমটার আড়ালে লুকিয়ে কিছুক্ষণ পর পর কারণকে দেখছিল সে। তার প্রিয় মানুষটিকে সে স্বচক্ষে দেখেছিল প্রথমবার। কারণকে দেখার ওই তৃষ্ণা আজ অব্দি মেটেনি আবিহার। কোণে দেখার পর আংটি পরিয়ে দেয় কারণ আবিহার হাতে। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে বিয়ের দিন ঠিক করা হয়। কারণ আর আবিহাকে যখন একান্তে কথা বলতে বলা হয়, তখন কারণ সাহস জুটিয়ে আবিহার নাম্বার চায়। আবিহাও তার নাম্বার দিয়ে দেয় কারণকে। এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলতো। কারণ আর তার বিয়েটা তার কাছে ভালোবাসার পূর্ণতা, কারণ আবিহা শুরু থেকে কারণকে ভালোবেসে এসেছে। আবিহা অতীতের ঘটনার কথা মনে করে আর কারণের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কারণ তার সাথে রোম্যান্স বা বাসর করেনি, বরং রুমে এসে বলেছে যে জামা কাপড় বদলে ঘুমিয়ে পড়তে। আবিহা যখন ওয়াশরুম থেকে বিয়ের শাড়ি খুলে বের করে আসে, তখন কারণ তার দিকে এগিয়ে যায়। আবিহার মনের মধ্যে ভয় আর সংকোচ ঘিরে ধরে রেখেছিল। তখন লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছিল সে। তবে আবিহার ভাবনা ভুল প্রমাণ করে কারণ তার গায়ের গয়না ধীরে ধীরে খুলে দেয়। এরপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে বলে ঘুমিয়ে পড়তে। কারণ আবিহাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সারা রাত। আবিহা যখন কারণের মুখশ্রীর দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল, তখন হঠাৎ করে তার মনে এক সুপ্ত চাহিদা জেগে ওঠে। তার স্বামী নামক পুরুষের মুখমণ্ডলে একবার তার হাতের ছোঁয়া দিতে চায় সে। আবিহা ধীরে ধীরে তার হাত নিয়ে যায় কারণের মুখের কাছে। এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয়। কারণের চোখ, মুখ, নাক, ঠোঁট আবিহার আঙুল দিয়ে স্পর্শ করে। অন্যদিকে মেঘের ঘুম ভাঙে সকাল 9টায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজ আবিহা আর কারণের বৌভাতের অনুষ্ঠান দুপুরের দিকে শুরু হবে আর বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে। কারণ রাতে রিসোর্ট ছেড়ে আবিহাকে নিয়ে কারণদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমেরিকায় কারণের নিজস্ব বাসা আছে, কিন্তু বিয়ে উপলক্ষে কিছুদিন এই রিসর্টে থাকতে হয়েছে তাকে। আজ তারা সকলেই বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে। মেঘ সকালের নাস্তা এখনও করেনি, যদিও এই বাড়ির সকলে সকাল 9টা বা 9:30টার সময় নাস্তা করে। মেঘের প্রচুর ক্ষুধা লাগছে, তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়। অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয়। মেঘ রুমের দরজা খুলে বাহিরে বের হয়। তখনই তার সাথে দেখা হয় আদ্রিয়ানের। মেঘ একটু থমকে যায়। আদ্রিয়ানও মেঘকে দেখে দাঁড়িয়ে যায়। তবে মেঘ কিছু না বলে পাশ কাটিয়ে যখন চলে যাবে, তখন আদ্রিয়ান বলে ওঠে, মেঘ, তোমার হাতের ক্ষতর কি অবস্থা? পোড়া জায়গাটা কি শুকিয়ে গেছে? মেঘ আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় না। সে অন্য পাশ থেকে বলে ওঠে, পোড়া জায়গাটা কিছুটা শুকিয়ে গেছে। মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বাড়ায় না, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সবসময় তাকে ইগনোর করার চেষ্টা করে। মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয়। কিন্তু কেন? আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ কোনো ব্যবহার করেনি। তবুও মেঘের এত তার থেকে দূরে যাওয়ার তাড়া কেন? চলবে গল্প তোমার নামে নীলছে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনো বেশ কয়েকটি পর্ব দেয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।